বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী বন্ধ কলকারখানা চালুর প্রতিশ্রুতি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংসদে ও বাইরে লড়াই চলবে বললেন জামায়াত আমির। ভারী বর্ষণ ও উজানের ঢলে প্লাবিত 4 জেলার বিস্তীর্ণ ফসলি জমি, সরকারি সহায়তা দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। কাল তৃতীয় টি-20তে মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড, অধিনায়ক লিটনের প্রশংসায় শামীম। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। ষড়যন্ত্রকারীরা দেশকে বিশ্ব দরবারে বিতর্কিত করতে চায় অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে চোখ কান খোলা রেখে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি বলেন, ধাপে ধাপে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। ছুটির দিনে নয়াপল্টনের শ্রমিক জনতার উত্তাল জনস্রোতে নয়া বার্তা নিয়ে যেন হাজির হলেন নয়া প্রধানমন্ত্রী। নির্বাচনের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম সমাবেশে 71 থেকে 24 পর্যন্ত দেশের শ্রমজীবী মানুষের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদ শুধু শ্রমিক নয়, সব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু যে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে তখনই একটি মহল শুরু করে ষড়যন্ত্র। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে আমদানি নির্ভর করা হয়েছিল, মানুষের অধিকার নিয়ে করা হয়েছিল ছিনিমিনি। কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল সেই দিন। শ্রমিকদের জন্য বন্ধ কলকারখানা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা করছে তার সরকার। অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে বিএনপিকে সহযোগিতা করা নয়াপল্টন এলাকাবাসীকে ধন্যবাদ জানান তারেক রহমান। তারেক রহমানের এই সমাবেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের গণজাগরণ সৃষ্টি করেছে। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য কর্মসূচির সাথে শ্রমিকদের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেও বদ্ধপরিকর বিএনপি, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নয়াপল্টন, ঢাকা। শ্রমিকের অধিকার রক্ষায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন মন্ত্রিসভার সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শ্রমিকের ন্যূনতম মজুরি নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। বিস্তারিত দেখুন জাহিদ রহমানের রিপোর্ট। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো নয়াপল্টন ও আশেপাশের এলাকায়। শ্রমিকের অধিকার আদায়ে বিএনপি কার্যকরী উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সমাবেশে যোগ দিতে আসা মেহনতি মানুষের।
আমাদের নেতা জনাব তারেক রহমান এই শ্রমিকদের যেন আমাদের একটা ব্যবস্থা করে দেয়। শ্রমজীবী মানুষের জয় হোক, দুনিয়ার মজদুরের জয় হোক। উনি হয়তোবা আমাদের এই চাকুরিতে আমাদেরকে ফেরত দেবেন, আমাদের স্ত্রী সন্তান নিয়ে এই দেশে বাঁচার অধিকার উনি আমাদেরকে দেবেন। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময় শ্রমিকদের পাশে থাকবে। আগামী দিনগুলিতে, আগামী মাসগুলোতে, আগামী বছরগুলোতে শ্রমজীবী মানুষের জন্য যে প্রতিশ্রুতি সেগুলো পূরণ করা হবে। যে বাংলাদেশকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে সেই বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, আমরা সকলে মিলে সেই প্রতিশ্রুতি পালন করব। কানায় কানায় পূর্ণ সমাবেশে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারানো শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বিএনপি মহাসচিব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের প্রতিনিধিও বটে। বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছিল বক্তাদের কণ্ঠে। বছরের পর বছর মে দিবস পালিত হলেও পরিবর্তন ঘটেনি মেহনতি মানুষের ভাগ্যের। পরিবর্তিত বাংলাদেশে শ্রমিক বঞ্চনার অবসান ঘটিয়ে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। শ্রমিক সমাবেশে এমন প্রতিশ্রুতি দিলেন দলের নেতারা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যতদিন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হবে ততদিন সংসদের ভেতরে এবং বাইরে লড়াই রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এমন ঘোষণা দেন তিনি। দেখুন সালাউদ্দিন কাদারের রিপোর্ট। জুমার নামাজের পর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় 0 পয়েন্ট থেকে গুলিস্তান মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে। সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, যে দলই ক্ষমতা এসেছে তারা শ্রমিকদের অধিকার নিয়ে সিনেমিনি খেলেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের দিন। মানুষের তৈরিকৃত শ্রমনীতি শ্রমিকদের মুক্তি দিতে পারে না বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমকালীন বাজার চাহিদা মানুষের প্রয়োজন মেটাবার জন্য মালিক যা খাবে পড়বে, শ্রমিকরাও তাই খাইতে পারে, পড়তে পারে। দুনিয়ার কোন শ্রমনীতি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কোন শ্রমনীতিতে শ্রমিকের উন্নত মজুরির কথা বলা হয়নি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, মালিকদের সঙ্গে লিয়াজু করে কিছু শ্রমিক নেতার ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয়নি। শ্রমিকদের উপেক্ষা করে সমাজ কখনো টেকসই হতে পারে না। আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরের জন্য আপনাদের জন্য লড়াই করে যেতে হবে। ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এ সময় সরকারের প্রতি শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি শ্রম নীতিমালা ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা কম মজুরিতে ভালোভাবে জীবন চালাতে পারছে না অভিযোগ করে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শ্রমিকরা ভালো থাকলে দেশের শিল্প কলকারখানা এগিয়ে যাবে। শাহবাগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নতুন ব্যাংক রেগুলেশন আইনের সমালোচনা করে আক্তার বলেন, আবারও লুটেরাদের কাছে ব্যাংক গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ সময় এই আইন সংশোধনের দাবিও জানান তিনি।
শ্রমিকদের সাথে মর্যাদাগত বিভাজনের অবসানের দাবি জানিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ না করার জন্য মালিক পক্ষের প্রতি অনুরোধ জানান আক্তার হোসেন। টাকা ব্যাগ দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করলো, তারা বৈধতা পাবে, আবার তারা লুটপাট করবে। বাংলাদেশের ব্যাংক খাতগুলোকে ধ্বংস করা হবে, অর্থনীতিকে ধ্বংস করা হবে। তার মধ্য দিয়ে এদেশের শ্রমিকেরা, মেহনতি মানুষেরা, তাদের মজুরিকে বাধাগ্রস্ত করা হবে, তাদের জীবন মানকে কমিয়ে নিয়ে আসা হবে। বাংলাদেশকে অর্থনৈতিক একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে, এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে। সাংবাদিকদের জন্য 10ম ওয়েজ বোর্ড ঘোষণা হলেও এখনও 9ম ওয়েজ বোর্ড কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মে দিবসের আলোচনায় বিএফইউজে ও ডিইউজে নেতারা পেশাগত দায়িত্ব পালনের সাংবাদিকদের প্রতি অবহেলার বিষয় তুলে ধরেন। সাংবাদিকরা তাদের ন্যায্য মূল্য ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন বলেও উল্লেখ করেন সাংবাদিক নেতারা। এদিকে বায়তুল মোকাররম উত্তর গেইটে শ্রমিক আন্দোলনের সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, বিগত নির্বাচন জনগণের ভোটে নয়, আসন সমঝোতা এবং আঁতাতের মাধ্যমে হয়েছে। প্রাইমারি স্কুলে ইসলামী শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি আলেমদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি করেছে বেশ কয়েকটি পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। মাস, সপ্তাহ কিংবা দিন, প্রতিটি দিনই তাদের কাছে সমান। অধিকাংশ শ্রমিকেরই নেই সাপ্তাহিক ছুটি, ন্যূনতম মজুরি কিংবা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। বলছিলাম ট্যানারি শিল্প ও ইট ভাটার শ্রমিকদের কথা, যাদের জীবন কাটে ক্রোমিয়ামের বিষাক্ত পানি, দুর্গন্ধ আর ইট ভাটার উত্তপ্ত কালো ধোঁয়ায়। মহান মে দিবসে শ্রমজীবী মানুষের গল্প তুলে ধরেছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। বদ্ধরাকে তাহলে আমরা টাকা পাই, আর যদি কাজ করি তাহলে টাকা পাই। মানে এত কষ্ট করি আর কি, খরচে যেটা মানে করি আর খাই, যে ভবিষ্যতে কিছু করুম মানে ওইরকম কোনো সিস্টেম নেই। বাবুল মিয়া 1 দশকেরও বেশি সময় ধরে ট্যানারি শিল্পে দিনমজুর হিসেবে কাজ করছেন। ট্যানারির রাসায়নিকের সাথে তার পরিচয় দীর্ঘদিনের, ফলে এ খাতের শ্রমিকদের অনেকেরই ঘা, পচা, শ্বাসকষ্ট আর ক্যান্সারে আক্রান্ত হন হর হামেশা। বেশি সমস্যা হয় চুলকানির, অ্যালার্জির সমস্যা হয়। যেই টাকা দরকার আমাদের ওই টাকা আমরা মানে পাচ্ছি না। কিন্তু এ নিয়ে কোনো অভিযোগ নেই তাদের। হাড়ভাঙ্গা খাটুনির পরও নেই সাপ্তাহিক ছুটি, মেলে না ওভারটাইমও। সাপ্তাহিক ছুটি তো দেওয়া হয় না, এমন ওভারটাইমও দেওয়া হয় না। এখানে এরকম সিস্টেম না, এরকম তারা পাবি না। পচা চামড়ার উৎকট গন্ধ আর নোনার সাথে দিনের বেশিরভাগ সময় কাটে চামড়া শিল্পের শ্রমিকদের। প্রতিনিয়ত অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। এ খাতে ন্যূনতম মজুরি প্রায় 18,000 টাকা থাকলেও তা কেবলই কাগজে কলমে। 2-4টি প্রতিষ্ঠান মানলেও 2 শতাধিক প্রতিষ্ঠানে নিয়োজিত প্রায় 25,000 শ্রমিকই বঞ্চিত হন সরকার নির্ধারিত সুযোগ সুবিধা থেকে। আধুনিক সভ্য পৃথিবী গড়ে উঠেছে শ্রমিকের প্রতি ফোটা ঘামে, এবং আজকের যে অর্থনীতি তার পেছনেও অবদান এই শ্রমজীবী মানুষ। 1883 থেকে 2026 এই দীর্ঘ সময়ে এই শ্রমজীবী মানুষরা কি তাদের ন্যায্য পাওনা কিংবা মজুরি কিংবা শ্রম অধিকার কোনোটাই বুঝে পেয়েছেন? খুলনা থেকে ঢাকার আমিনবাজারে একটি ইট ভাটায় কাজ করেন এই দম্পতি। বাবা মায়ের সাথে ছোট ছোট 3টি মেয়েও থাকেন ইট ভাটার বিষাক্ত পরিবেশে। 1000 ইট মাঠ থেকে খোলায় পৌঁছে দিতে পারলেই পাবেন 175 টাকা। তাই 1 সেকেন্ডও এদিক সেদিক তাকানোর সময় নেই তাদের। এরকম অসংখ্য মানুষ স্বাস্থ্য ঝুঁকি জেনেও শুধু পেটের দায়ে কাজ করেন উত্তপ্ত ইট ভাটায়। সমস্যা মনে করে ধুলো বালু নাকে মুখে চলে যায়, শ্বাসকষ্ট সমস্যা হয়, অনেক নানান সমস্যার মনে করেন চাপে পড়েও তারপরেও করা লাগে। এখন কষ্ট করে করা লাগে, বউ বাচ্চা পোলাপান আছে বাড়ি। শ্রমিকের ঘামের ফোঁটায় রাষ্ট্র বা সরকার টিকে থাকলেও তাদের মূল্যায়ন আর মর্যাদা নিয়ে কি ভাবছে সরকার? অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত রয়েছে, তাদেরকে ধাপে ধাপে এবং ধীরে ধীরে কিভাবে আমরা একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনতে পারি, কোন পলিসি ফ্রেমওয়ার্কের ভিতর তাদেরকে আরো ভালো রাখা যায়, আরো সুরক্ষিত রাখা যায়, সেটি নিশ্চিত করতে হবে। দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের অবশ্যই এই দেশের অগ্রযাত্রার পাথেও যে শ্রমিক, তাদের সুরক্ষিত রাখতে হবে।
শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও তাদের অধিকার নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। সোনালী ধান যখন ঘরে তোলার মৌসুমে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে তলিয়ে গেছে হাওরের বিস্তীর্ণ ফসলি ক্ষেত, ভেসে গেছে লাখো কৃষকের স্বপ্ন। তড়িঘড়ি করে পানির নিচ থেকে কিছু ধান কেটে তোলা সম্ভব হলেও রোদ না থাকায় তাও শুকানো যাচ্ছে না। ফলে সোনালী ফসল হারিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কৃষকদের ঘরে এখন দুঃস্বপ্নের হাহাকার। হবিগঞ্জের সেলিম মিয়াকে সাথে নিয়ে জহিরুল ইসলাম খানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। প্রকৃতির বিরূপ আচরণের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। পানিতে তলিয়ে থাকা ধান কাটা এবং তা প্রক্রিয়া করতে গলদগর্ম অবস্থা তাদের। কিন্তু রোদের দেখা না মেলায় সেই ধান নিয়ে এখন বিপাকে। একদিকে পানির নিচে ধান, অন্যদিকে কাটা ধান পচে যাচ্ছে, এজন্য উভয় সংকট। 17 কানি জমির মাঝে 13 কানি জমি পানির নিচে, একবার 17 মাঝে আর 4 কানি জমি আনছি, এগুলো পচে যাবো। রোদের মাঝে কোনো আনতে পারবো না। 1.5 লাখের মতো খরচ গেছে আনায় আর করায়। এখন ঋণে পড়ে যাবেন না? এখন ঋণে পড়ে যাবো। ঋণ করে তো ঋণ তো আছে, এখন মানুষের ঋণ না দিলে তো বাড়ি ঘর সারা লাগবো। আমার বাচ্চা আছে, কি করছি, আমার 10টা মুখ, আমি কিভাবে চলবো, কিভাবে আসবো। বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের স্বামী সন্তান হারার নারী নিয়তি সরকার 12 বিঘা জমি লিজ নিয়ে বোরো ধান চাষ করেছিলেন। খরচ হয়েছে 1,05,000 টাকা। 4 বিঘা জমির ধান একেবারে তলিয়ে গেছে, বাকি জমিগুলো ঝুঁকিতে রয়েছে। নিয়তিবালা ছাড়াও মোহাম্মদ মুস্তাক মিয়া ও গোপাল দাস সহ প্রায় প্রতিটি কৃষকের গল্প একই। আকস্মিক পানিতে বোরো ফসল তলিয়ে যাওয়ায় নিঃস্ব এসব কৃষকের কপালে চিন্তার ভাঁজ। একাল জায়গা করছি 300 মন ধান আমার হইল নে, অঙ্কা 4 জায়গা গেছে গা জলের তলে, আর 4 জায়গা হাঁটাইছি, অঙ্কা ই তো আমার ফচ্ছে যাইব গা যুদ্ধ এই রৌদ্র না দেয়। জমিনগুলা সব তলে, যেটা আনছি কলা দিতেও যাইতেছে গা। কেমনে চলমুরে বাবা, এখন ভগবানে জানে কিভাবে চালাইবেন, আমার তো চলার সাধ্য নাই। আবার যেসব এলাকার ধান পানির উপরে আছে তাও দ্রুত কাটা যাচ্ছে না শ্রমিক সংকটের কারণে। সাথে বাড়তি পয়সাও গুনতে হচ্ছে কৃষককে। জেলার 9টি উপজেলার মধ্যে বানিয়াচং, আজমিরিগঞ্জ ও লাখাই উপজেলার হাওর বেষ্টিত কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী দিনে ঘুরে দাঁড়াতে সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, সেই দাবি কৃষকদের। আবার যখন তলয়, যখন কৃষকরা মরে তখন সরকারের সাহায্য করে। বর্তমান সরকার যদি সাহায্য করে দেন, তার যাচাই করে দিই, তার চুর বাট পারে যাতে না মারতে পারে, এই আবেদন। শ্রমিক তো পাওয়াই যাচ্ছে না, আমরা নিজেরই ধান কাটতেছি, আমার নিজের ধান কেটে এলাম। এখন যত দূরে চোখ যাচ্ছে বিস্তীর্ণ এই এলাকায় 4 দিন আগেও ছিল কাঁচা পাকা ধানে পরিপূর্ণ। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে পুরো এলাকা। এই হাওরে এখন শুধু কৃষকের ধানই তলিয়ে নেই, তলিয়ে আছে তাদের স্বপ্ন। এখন কিভাবে আগামী দিনের স্বপ্ন তারা বুনবেন, সেই চিন্তাই প্রতিটি কৃষকের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, লক্ষ্মীবাউর হাওর, বানিয়াচং, হবিগঞ্জ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20-র আগে অধিনায়ক লিটনকে প্রশংসায় ভাসালেন প্রথম ম্যাচের পার্শ্বনায়ক শামীম পাটোয়ারি। তার উপর আস্থা রাখায় অধিনায়ককে ধন্যবাদও জানিয়েছেন এই ব্যাটার। এদিকে প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে সিরিজ ড্র করতে চায় নিউজিল্যান্ড। কাল দুপুর 2টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-20-তে মাঠে নামবে 2 দল। নিলয় মজুমদারের রিপোর্ট। প্রথম ম্যাচে শামীমের নো-লুক শট আলোচনার খোরাক হয়েছে। পরবর্তীতে 13 বলে 31 রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়টাই সহজ করেছেন শামীম। তবে দলে ফেরার পথ এতটা মসৃণ ছিল না শামীমের জন্য। 2025 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাঁহাতি ব্যাটার বাদ পড়ায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন লিটন। ফলশ্রুতিতে 2 ম্যাচ পরেই দলে ফেরেন শামীম। লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছে, আমাকে ব্যাক করাইছে। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আসলে আমি যখনই ব্যাটিংয়ে যাই আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারা বলটা মেরে দিব। সো আমি যদি একটু চালু খেলতে পারি আমার টিমের জন্য অনেক ভালো। লিটনের নেতৃত্বে 30টি ম্যাচ খেলে 16টিতে জয় পেয়েছে লাল সবুজরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশের হয়ে টি-20-তে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ 17টি জয়ের কীর্তি গড়বেন লিটন। শামীম আশাবাদী আরও একটি সিরিজ জয় নিয়ে।
দেখেন অবশ্যই আমরা লাস্ট T20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। এদিকে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিংয়ের ভুল ত্রুটি শুধরে সিরিজে সমতা ফেরাতে চায় নিউজিল্যান্ড। এখানে জিতে আমাদের সিরিজে সমতা ফেরানোর সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে। গত ম্যাচে কিছু ক্ষেত্রে আমরা খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণে নিতে পারিনি, তাই কিছু জায়গায় আমাদের উন্নতির সুযোগ আছে। বাংলাদেশের নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় T20 ম্যাচে দুই দল ছাড়াও তৃতীয় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বৃষ্টি। লীলা মজুমদার, NTV নিউজ, ঢাকা। যারা শান্তি ও কল্যাণে বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী ও উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সকল ধর্মের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ঐক্যের ভিত্তিতে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলেছেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাতে রাজধানীর বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তারা। ধর্মে কোনো বিভেদ থাকবে না এমন রাষ্ট্রের কথা চিন্তা করলেও তা কেন হয়নি বিষয়টি বোধগম্য নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সুন্দরভাবে সব ধর্মের ভিত্তিতে নতুন বাংলাদেশ করতে চায়। এছাড়া বাংলাদেশের সকল ধর্মের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ করার আহ্বান জানান এনসিপি প্রধান নাহিদ ইসলাম। এর আগে তারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন। সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 14,300 সহকারী শিক্ষককে শর্ত সাপেক্ষে অতি শীঘ্রই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে চাঁদপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, তড়িঘড়ি করে অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষাকে ঘিরে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছিল। তবে সব দিক বিবেচনা করে সরকার দ্রুত সময়ের মধ্যেই এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওই 14,300 মতো যে শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, সেই পরীক্ষাটি অত্যন্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছিল। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজিটিভলি এটা চিন্তা করেছি এবং তাদেরকে যোগদানের কিছু পূর্ব শর্ত আমরা দিয়ে তাদেরকে যোগদান করা। ফটো সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেপাল এবং বাংলাদেশের মোট 37 জন ফটো সাংবাদিক পেলেন ইম্পেরিয়াল ফটো জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2026। রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে মর্যাদাপূর্ণ ইম্পেরিয়াল ফটো সাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2026 অনুষ্ঠানের আয়োজন করে ফটো সাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড সেলিব্রেশন কাউন্সিল। অনুষ্ঠানে নেপালের 10 জন এবং বাংলাদেশের 27 জনকে ফটো সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। এ সময় ফটো সাংবাদিকতায় 57 বছর অবদানের জন্য বিশেষ সম্মাননা পান রয়টার্সের ফটো সাংবাদিক রফিকুর রহমান। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং ঢাকাস্থ নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারী চিত্র ফটো সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সবজি আর মাছ মাংসের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় বেশ চাপে ক্রেতারা। সরবরাহ কমার অজুহাতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এজন্য অবশ্য বৃষ্টিকে দুষছে বিক্রেতারা। তবে ভোক্তাদের দাবি, সিন্ডিকেটের কাছে অসহায় বাজার। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব না কাটতেই এবার টানা বৃষ্টিতে সবজির বাজারে যেন আগুন লেগেছে। একদিনের ব্যবধানে পেঁপে, চিচিঙ্গা, পটল সহ প্রায় সব সবজির দাম বেড়েছে অন্তত দ্বিগুণ। যারা সাধারণ মানুষ তাদের তো আয় রাতারাতি বেড়ে যাচ্ছে না, কিন্তু পণ্যের দাম, বিশেষ করে কাঁচা বাজার, এগুলোর দাম তো প্রতিদিন বেড়ে যাচ্ছে। কোনো সবজি 80 টাকা 100 টাকার নিচে নেই। পেঁপেটা ছিল সস্তা 40 টাকা 50 টাকা, পেঁপেটা এখন 80 টাকা হয়ে গেছে। বৃষ্টি তো হচ্ছে মাত্র 3-4 দিন ধরে, দাম তো এর আগেই বেড়ে গেছে। যখন তেলের দাম বাড়া শুরু করলো বা তেল পাওয়া যাচ্ছিল না, তখন থেকে তো দাম বাড়া শুরু হয়ে গেছে। বড় মাছ কেজি প্রতি 50 থেকে 70 টাকা বেশি দামে কিনতে হচ্ছে, আর দেশি মুরগি 700 টাকা, সোনালী 420 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসি আগের মতোই
800 ও 1300 টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছ বর্তমানে কেজি আছে 450 400 টাকা বিক্রি করি আমরা, আর ট্যাংরা 700 টাকা কেজি। কোরাল মাছ 700 টাকা কেজি, এখন 900 টাকা চাই। যে কোনো একটা ইস্যুকে কাজে লাগায় যদি দাম বাড়ে 10 টাকা, তারা বাড়ায় দেয় 50 টাকা। ওনারা নাকি পায় না, এই হাঁস মুরগি মানে ঠিক মতো আনতে পারতেছে না, ই করতে পারতেছে না, এই কারণে আর কি দাম বেশি করে বিক্রি করতেছে। সয়াবিনের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি বলে জানালেন খুচরা বিক্রেতারা। এছাড়া ডাল, তেল, মশলা সহ প্রায় সকল নিত্যপণ্য কেজিতে 5 থেকে 20 টাকা বেড়েছে। এখন যে পরিস্থিতি, এখন তো আল্লাহ জানে আবার কোন দিকে যায় বাজার। যা যা কেনা হয়েছে এই পর্যন্ত দেখলাম সকাল থেকে বাজারে এভরিথিং সবকিছুতেই মোটামুটি অনেক দাম বেড়েছে। সয়াবিন তেল তো দাম বাড়ছে 4 টাকা লিটারে, তারপর আমরা তেল পাচ্ছি না। ভোক্তাদের দাবি কঠোর নজরদারির অভাব ভোগাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।